আসসালামু আলাইকুম প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বাসায় ভালো আছো। আজকে আমি তোমাদের অর্থনীতি বিষয়ে প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায় পড়াবো। তোমরা জানো যে আমি দ্বিতীয় অধ্যায় তোমাদের শুরু করেছিলাম। তোমাদের এর আগের ক্লাসে যেটা পড়ানো হয়েছে সেটা হলো চাহিদা বিধি। চাহিদা বিধি পড়ানো হয়েছে। তোমরা চাহিদা বিধিটা বুঝতে পেরেছ। বিধি মানে নিয়ম, সূত্র বা রূল। ওখানে দেখেছ যে দামের সঙ্গে কার সম্পর্ক ছিল? চাহিদার সম্পর্ক। দামের সাথে চাহিদার সম্পর্ক। চাহিদা বিষয়ে যে কোনো জিনিস, যে কোনো বিষয় সম্পর্ক হবে দামের সাথে চাহিদা। আমরা এখানে বলেছিলাম যে অন্যান্য বিষয় অপরিবর্তিত রেখে কোনো দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে এবং দাম বাড়লে চাহিদা কমে। এটাই চাহিদা বিধি। অর্থাৎ চাহিদার যে সূত্র বা নিয়ম বা বিধি সেটা হলো যে দাম যদি বাজারে কোনো দ্রব্যের দাম কম হয় তাহলে সেটা চাহিদা মানুষের কাছে বাড়বে, আবার দাম যদি সেটা বেশি হয় তাহলে মানুষের কাছে সেই দামটা কমবে। দাম বেশি হলে চাহিদাটা কমবে। এটা হলো চাহিদা। এখানে আমি তোমাদের কাছে যে বিষয়টি আমি আলোকপাত করব সেটি হলো একটি কাল্পনিক চাহিদা সূচি তৈরি। কাল্পনিক অর্থাৎ তোমাদের কল্পনা প্রসূত, তোমার মন কি বলে। তাহলে যে কোনো কাল্পনিক চাহিদা সূচি তৈরি করো। আমাদের চাহিদা, আমি আগে তোমাদের বলেছি যে দামের সাথে চাহিদার সম্পর্ক। তাহলে ওই বিধিটা দিয়ে এই সূচিটা তৈরি করতে হবে বা তৈরি করতে হবে। তা আমরা এখানে দেখো যে চাহিদার সূচি, এখানে চাহিদার সূচি তোমাদের একটু সংজ্ঞা একটু জেনে নাও, পরে আমি তোমাদেরকে আবার চাহিদার সূচি এবং চাহিদা রেখার মধ্যে পার্থক্য, ওখানে ওই বিষয়টা ভালো করে বলা হবে। এখানে বলা হচ্ছে যে অন্য অন্য বিষয় অপরিবর্তিত থেকে কথাটা তো থেকেই যায়। এখানে কোনো নির্দিষ্ট সময় বিভিন্ন দামে ক্রেতা যে পরিমাণ দ্রব্য, যে বিভিন্ন পরিমাণ দ্রব্য ক্রয় করে, বিভিন্ন দামে যে বিভিন্ন পরিমাণ দ্রব্য ক্রয় করে, তার পরিমাণকে সেটা বলা হচ্ছে চাহিদার সূচি। তার তালিকাকে বলা হচ্ছে চাহিদার সূচি। কোনো নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে ক্রেতা যে বিভিন্ন পরিমাণ দ্রব্য ক্রয় করে তার তালিকাকে বলা হয় চাহিদার সূচি। তাহলে নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে, সেই বিভিন্ন দামটা তোমার ইচ্ছা মতো, কেউ 5, 10, 15 দাম নিতে পারো, কেউ 1, 2, 3ও নিতে পারো, কেউ 100, 200, 300 নিতে পারো। এটা তোমাদের যে কোনো দাম, যে বিভিন্ন পরিমাণ চাহিদা হয় তার তালিকা। তোমরা জানো যে বিভিন্ন দামে বিভিন্ন ধরনের চাহিদার পরিমাণ হবে। যে দাম বাড়লে তো তোমরা জানো যে চাহিদা কমবে, আবার দাম কমলে চাহিদা বাড়বে। এইরকম দাম কম বাড়া, বিভিন্ন দামে চাহিদার পরিমাণে কিন্তু কম বাড়া হবে। এই জন্য আমরা যখন কাল্পনিক বলেছি, তার মানে তোমার মনে যেটা, যে দামটা নিতে ইচ্ছে করে সেই দামে চাহিদার পরিমাণটা কি। তবে এটা তোমাদের ওই বিধিটা অনুসরণ করতে হবে যে দাম বাড়লে চাহিদা কমবে আর দাম কমলে চাহিদা বাড়বে। তা আমরা এখানে দেখো হয়তো একটা দাম নিচ্ছি আমরা 10 টাকা, তারপরে নিচ্ছি 15 টাকা, 20 টাকা, এই 3টা দাম নিচ্ছি। তোমরা দেখো দাম 10, 15, 20, তার মানে আমরা দাম 12টা নিয়েছি। 10-এর পরে বেড়ে 15, তারপরে তাহলে এটা আমরা ইচ্ছা মতো কল্পনা প্রসূত একটা দাম নিয়েছি। আর একজন যদি তোমাকে বলা হতো এটা আমার কল্পনায় এটা 10, 15, 20, তুমি হয়তো নিতে পারতে 5, 10, 15, আর কেউ হয়তো একজন নেবে
150 বা 120, যা যেটা ইচ্ছে কল্পনা করতে পারে, এই জন্য মনে হচ্ছে কাল্পনিক। তাহলে এটাতে তুমি একটা চাহিদার পরিমাণ ধরে নেবে। আমরা এটাতে যদি চাহিদার পরিমাণ ধরো, আমি ধরলাম 8, যে 10 টাকায় যে চাহিদাটা হবে সেটা 8, তাহলে 10 থেকে দাম বেড়ে 15 টাকা হয়েছে। দেখো তো তাহলে দাম বাড়লে চাহিদাটা কি হবে? তোমরা আগেই জেনেছো যে দাম বাড়লে চাহিদা কমে। তাহলে 8 পরে কত কথা হবে? আমি ধরুন 7, দাম বাড়ছে, মানুষের চাহিদা 7 হয়েছে। তো তুমি যদি এখানে দেখতে যে 7 কেন, আমি 6 ধরবো, অর্থাৎ 8 থেকে কম হলেই হলো। এটা আমার কল্পনায় যেটা সেটাই ধরেছি, এই জন্য কাল্পনিক। তোমার কল্পনায় যেটা তুমি ধরবা এটা শুধু নিয়মটা করবো। তারপরে দাম আরও বাড়ছে 20 টাকা, তখন দেখুন তার চাহিদা আগের থেকে কি হবে? এই যে দাম বাড়লে চাহিদা হবে, তখন 6। এই যে দাম বাড়ছে, চাহিদা কিন্তু আস্তে আস্তে কমছে। এই যে তালিকাটা, এটাকেই বলা হচ্ছে সূচি। তোমরা যদি আর একটা বিষয়, বিধির আর একটা দিক তোমাদের এখানে হয়তো মনে করতেছো যে দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে। তাহলে এটা দাম বাড়ছে, আমরা এটা দেখাইছি। তাহলে দাম কমলে কোথায় দেখালাম? তাহলে নিজ দিক থেকে আসে। দাম সর্বোচ্চ, এখানে সর্বোচ্চ দামটা কত? 20, তখন চাহিদার পরিমাণ কিন্তু 6 হবে। দেখো 20 থেকে দাম কমে 15 টাকা হয়েছে, তাহলে দাম কমলে কিন্তু চাহিদা বাড়ে, তাহলে 6 থেকে বেড়ে 7 হয়েছে। দেখেন আবার দাম হয়েছে কি, দাম আরো কমে 10 টাকা হয়েছে, তখন দেখো তো চাহিদা বেড়ে 8 হয়েছে। মানে এই দিক থেকে দাম কমছে, নিচ দিক থেকে দাম বাড়ছে। অর্থাৎ একটা দেখা যায় আমাদের দুটো সাইড দিয়ে হয়ে যায়। এটাকে আমরা বলছি যে একটি কাল্পনিক চাহিদা সূচি তৈরি করে। এইভাবে কাল্পনিক মানে কল্পনা প্রসূত, তোমার যেটা মনে চায় সেটা তোমার কল্পনায়, তবে বিধিটাকে অনুসরণ করতে হবে যে দাম বাড়লে চাহিদা কমবে আর দাম কমলে চাহিদা বাড়বে। এটা হলে যে আমরা সূচি তৈরি করবো সেটা চাহিদা সূচি। তবে সংজ্ঞাটা আমরা এইভাবে দেব, কোনো নির্দিষ্ট সময়ে বিভিন্ন দাম, এই যে দেখো বিভিন্ন দাম 5, 10, 15, বিভিন্ন দামে যে বিভিন্ন ক্রেতার যে বিভিন্ন পরিমাণ চাহিদা হয়, যা বা যে বিভিন্ন পরিমাণ ক্রয় করে তার তালিকাকে বলা হয় চাহিদা সূচি। এই যে দেখো বিভিন্ন দামে বিভিন্ন পরিমাণ ক্রয় করছে, তাই একটা আমি এটা একটা তালিকায় দেখাইছি। এই যে এটা একটা তার তালিকা যে 10 টাকায় 8 এগুলো, 15 টাকায় 7 এগুলো, 20 টাকায় 6 এগুলো। এই যে আমরা দেখাইছি, এটাই হলো বিভিন্ন দামে যে বিভিন্ন পরিমাণ যেটা ক্রয় করেছে সেটাই হলো চাহিদা সূচি। আমার মনে হয় তোমরা এটা ভালো করে বুঝতে পেরেছ। আর এখান থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়, সেটা চাহিদা রেখা যখন অঙ্কন, তখন আমরা সেটা দেখাবো যে এই সূচির থেকে আমরা কিভাবে চাহিদা রেখা অঙ্কন করতে পারি। আর এখানে তোমাদের তারপরের যে বিষয়টা যেটা পড়ানো হবে সেটা হলো যে চাহিদা বিধির ব্যতিক্রম। আমরা তো চাহিদা বিধি করলাম, বিধি ব্যতিক্রম কি থাকতে পারে সেই বিষয়টা তোমাদেরকে পড়ানো হবে। তাহলে আমি এখানে তোমাদের একটি কাল্পনিক চাহিদা সূচি তৈরি করবো, মানে কীভাবে তৈরি করতে হয় আমি তোমাদের এখানে উপস্থাপন করেছি এবং বারবার আমি একই বিষয় বলেছি, তোমাদের আবার স্মরণ করিয়ে দিই। আমি ক্লাসে কিন্তু তোমাদের একটা বিষয় বারবার বলার চেষ্টা করি যাতে তোমাদের অন্তরে ওটা গেঁথে যায়, না আমার মনে হয় এটা বুঝতে পেরেছি। এরপরে আমি তোমাদের যে বিষয়টা বুঝাবো বা তুলে ধরবো সেটা হলো চাহিদা রেখা অঙ্কন। এটা তো চাহিদা সূচি তৈরি হলো, তাহলে চাহিদা রেখা অঙ্কন কীভাবে করা যাচ্ছে। এখানে তোমাদের একটা আমি প্রাথমিক একটা জ্ঞান দিতে চাই যে যদি তোমরা সেটা ফলো করো তাহলে যে কোনো ধরনের রেখাচিত্র তোমরা
অঙ্ক করতে পারবে। এটা আমার মনে হয় তোমরা 9 10 তোমরা গ্রাফ শিখেছ, এখানে গ্রাফের ব্যবহার যদিও অত বেশি নেই, তা মনে হয় সহজেই তোমরা এই বিষয়টা বুঝতে পারবে। আমি এখন তোমাদের কীভাবে এটা গ্রাফের একটা সাধারণ যে ধারণা দেওয়া, এই ধারণাটা দিব তোমরা লক্ষ্য করবে। আমি তোমাদের গ্রাফ সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। লক্ষ্য করো, এখানে অক্ষগুলো দেখো, আমরা কিন্তু অর্থনীতিতে যতগুলো পিকচার পাবো সব পিকচারগুলো তোমাদের এই অক্ষে আসবে। এইগুলো আমাদের সাধারণত অর্থনীতিতে ইন্টারমিডিয়েটে ব্যবহার হয়, শুধু এই অক্ষের পিকচারগুলো তোমাদের আছে। তাহলে এটাকে বলা হয় প্রথম চতুর্থাংশ, দ্বিতীয় চতুর্থাংশ, তৃতীয় আর চতুর্থ। তোমরা জানো ও এক্স অক্ষ, ও ওয়াই অক্ষ, এই পাশে যেটা ও এক্স সেটা ড্যাশ দেওয়া হয়েছে, আর এই নিচেরটা হলো ও ওয়াই যেটা ড্যাশ দেওয়া হয়েছে, একটা চিহ্নিত করা হয়েছে। এটা হলো যেটা বলা হয়েছে ও এক্স অক্ষ, আর এটা বলা হয়েছে ও ওয়াই অক্ষ। তোমরা জানো একটা বিন্দু তো হয় কিন্তু দুটো বিষয়ের সম্পর্ক। একটা বিন্দু আমরা জানি যে বিন্দু থেকে কিন্তু রেখা সৃষ্টি হয়। যেমন আমরা যদি এই 3টে বিন্দু পাই, তাহলে 3টে বিন্দু যোগ করে যদি কিন্তু একটা রেখা হয়ে যায়, তাহলে রেখা দিতে গেলে আমাদের কিন্তু বিন্দুর প্রয়োজন। এখানে একটা জিনিস দেখো, প্রত্যেককে এক্স ওয়াই x অর্থাৎ x y এর মানের ভিত্তিতে কিন্তু এখানে বিন্দু গঠিত হবে এবং সেই বিন্দুগুলো যোগ করলে আমরা দেখব। তাহলে এখানে আমরা জানি যে x এর মান এই দিকেও যাবে, এই দিকেও যাবে, y এর মান এই দিকেও যাবে, নিচেও যাবে। যেহেতু এটা y ড্যাশ, এটা x ড্যাশ, তাহলে x এর মান এদিকেও যাবে, এদিকেও যাবে, এদিকেও যাবে, y এর মান এদিকে যাবে, এদিকে যাবে, কিন্তু x এর মান কিন্তু এদিকে যাবে না, এদিকে যাবে, এই অংশ বরাবর এটা। তাহলে তখন তোমাদের খেয়াল রাখতে হবে একটা বিন্দু গঠিত হয় কিন্তু x এবং y এর মানের ভিত্তিতে। যে কোনো একটা মান আমরা ধরুন এটা x, এটা y, তাহলে x এর মান যদি পজিটিভ হয় অর্থাৎ ধনাত্মক হয়, তাহলে কিন্তু x এর মান যাবে এইভাবে, আর x এর মান যদি নেগেটিভ হয় তাহলে x এর মান কিন্তু এইভাবে। অর্থাৎ x এর মান যদি ধনাত্মক বা পজিটিভ হয় বা যোগ বোধক হয় তাহলে এই করে, আর নেগেটিভ বা বিয়োগ বোধক হলে x এর মান। y এর মান যদি ধনাত্মক হয় অর্থাৎ যোগ বোধক হয় তাহলে এই দিকে, আর y এর মান যদি ঋণাত্মক হয় তাহলে নিচ দিকে। আমার মনে হয় বিষয়টা তোমরা এখানে পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। তাহলে x এর মান যদি ধনাত্মক যায় তাহলে কোন অংশে থাকবে, কোন দিকে যাবে, এই দিকে। আর x এর মান যদি ঋণাত্মক হয় তাহলে সেটা যাবে এই দিকে। y এর মান যদি ধনাত্মক হয় সেটা কোন দিকে যাবে, এই দিকে। আর y এর মান যদি ঋণাত্মক হয় তাহলে কোন দিকে যাবে। এটা আমার মনে হয় তোমরা ক্লিয়ার যে বুঝতে পেরেছো যে কোনটা কোন দিকে যাবে। এখন আমরা দেখবো x এর মান যদি ধনাত্মক থাকে অর্থাৎ যোগ বোধক থাকে তাহলে আমাদের এইভাবে যেতে হবে, আর x এর মান যদি বিয়োগ বোধক থাকে তাহলে এটা থাকবে। y এর মান যদি ধনাত্মক হয় এই দিকে যাবে, আর x এর মান যদি y এর মান যদি ঋণাত্মক হয় এই দিকে যাবে। তাহলে এই ভাবটাই প্রথম চতুর্থাংশ যেটা বলা হয়েছে 4 ভাগের 1 ভাগ, 1 2 3 4, এই 4টা ভাগে
এখানে দেখো তো এই ঘরে x এর মান কি যাবে পজিটিভ, y এর মান কি, এটা আমরা প্রথমে এটা নিচ্ছি, এটা x ও পজিটিভ y ও পজিটিভ, বুঝতে পারছি? এই ঘরটা তো আমরা কিন্তু তারপরে মান বসে আমরা সেটা বুঝবো। এই ঘরে কি দেখো তো এটা আর এটা দ্বিতীয় যেটা মানে এটা আর এটা অর্থাৎ এই ঘরটা এখানে দেখো x এর মানটা তাহলে কি মান হলে এখানে এইদিকে আসবে নেগেটিভ অর্থাৎ বিয়োগ বলবো, আর এই ঘরটা তো y এর মান কি পজিটিভ, বুঝতে পারছো তোমরা? এই যে এখানে এটা উপরে এটা পজিটিভ এটা নেগেটিভ y এর মান, এখানে x এর মান পজিটিভ এই পাশে নেগেটিভ, তাহলে দেখো এটাতে এসে কি হবে ধরো এই চতুর্থাংশ, এখন আমরা এটা নিচ্ছি এই ঘর থেকে এই ঘর, তাহলে এই ঘরটাতে x এর মান কি নেগেটিভ, আর এই পাশে y এর মানটা কি আগে তোমরা জেনেছো এটাও নেগেটিভ, মানে নেগেটিভ মান হলে এইদিকে এখন দেখো এটা লাস্ট এখানে এটা এটা লাস্ট যেটা চতুর্থাংশ যেটা এই ঘরে x এর মান কি হয় তোমরা জানো পজিটিভ, আর এই ঘরে y এর মান কি হয় নেগেটিভ, তাহলে কিন্তু আমরা এখানে এখন কত পজিটিভ কত নেগেটিভ আমরা সেটা এখানে কিন্তু বের করতে পারবো। তাহলে আমরা জানি যে এই ঘরে আসলে x এর মান y এর মান কি হবে, এই ঘরে আসলে কি হবে, এই ঘরে আসলে কি হবে, এই ঘরে কি আসলে কি হবে, আমার মনে হয় তোমরা একটা কষ্ট বুঝতে পেরেছো। আর এখান থেকে যত আমরা ডান দিকে যাবো তত কিন্তু মানটা বাড়তে থাকবে, তখন মনে করো এখানে যদি 1 হবে, এখানে 2 হবে, এখানে 3 হবে, এখানে 4 হবে, এখানে 5 হবে, 1 2 3 4 5, আবার এখান থেকে দেখো এই দিকে যদি যায় তখন তত কি হবে, তত বেড়ে যাবে, এখানে 1 2 3 4 5, এখানে দেখো আমরা এই দিকে যত যাবে তত বেড়ে যাবে 1 2 3 4 5 এরকম, নিচ দিকে এই দিকে যত যাবে তত বেড়ে 1 2 3 4 5 তত বেড়ে যাবে। তাহলে আমাদের মনে করে এটা গ্রাফের মধ্যে যেটা ঘর থাকে 1 2 3 4 তোমরা এখানে জানো 1 2 3 4 যত যাবে এদিকে বাড়বে তত যাবে। এখন তোমরা ক্লিয়ার হতে পারছো কিনা যে এই যে আমাদের ঘরগুলো আছে প্রথম চতুর্থাংশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোন ঘরে বিন্দু কোন দিকে গেলে হয়তো এখানে বিন্দু আসলে এটা যোগ করে এই ঘরে আসবে, এখানে বিন্দু যদি থাকে তাহলে এই ঘরে যোগ করে এখানে বিন্দু পাবো। আমরা অর্থনীতিতে তোমাদের সাধারণত যে লিখছে এই প্রথম চতুর্থাংশ এটাই সাধারণত অর্থনীতির সব শিক্ষাগুলোতে সাধারণত ইন্টারমিডিয়েট তোমাদের এটাই ব্যবহার হয়, আর এইগুলো ব্যবহার তোমাদের সাধারণত হয় না লাইন। তা আমরা এটাই করবো, আমরা সবগুলো জানা থাকি যে কোন ঘরে কি হলে আমরা কোনটা কি নির্ধারণ করতে পারবো। এখন আমি তাহলে তোমাদের বলছি যে এটা এই দিকে x এর মান এই দিকে y এর মান, এই পাশে x এর মান গেলে যেটা ডান দিকে সেটা x এর মান ধনাত্মক মান যায়, আর এই x এর মান যদি ঋণাত্মক হয় সেটা যায় বাম দিকে এই পাশে, আর y এর মান যদি ধনাত্মক হয় সেটা উপর দিকে যায়, y এর মান যদি ঋণাত্মক হয় সেটা যাবে নিচের দিকে। তাহলে এইভাবে আমার মনে হয় যে তোমরা এটা স্পষ্ট বুঝতে পারছো যে মানগুলো আমরা কীভাবে পাই। তবে তোমাদের এই ঘরের ব্যবহার তোমাদের অর্থনীতিতে আসলে দুটো মানের সমন্বয়ে একটা বিন্দু গঠিত হবে, সেই বিন্দু যোগ করে আমরা দেখতে পাবো। সামনের দিনে আমি তোমাদের কীভাবে এই বিন্দু যোগ করে আমরা এখান থেকে এই রেখাটা পেতে পারি এটা দেখাবো এবং একটা চাহিদা দেখাতে খুব সহজেই তোমরা এটা বুঝতে পারবা, এবং আমার মনে হয় যে তোমাদের কাছে খুব সহজ লাগবে এবং এই ধরনের বিষয়গুলো আনন্দের সঙ্গে তোমরা এটা করতে পারবে। সামনের ক্লাসে আমি তোমাদের বিন্দুগুলো কীভাবে বসাতে হয় এই বিষয়গুলো আমি তোমাদের দেখাবো। তো আমার মনে হয় তোমরা নিজেরাই এটা করতে পারবে, তবু আমি সামনের ক্লাসে তোমাদের এটা আরও সুন্দরভাবে তোমাদের পরিষ্কার করবো। তোমরা বাসায় ভালো থাকো এবং আমরা যে ক্লাসগুলো অনলাইনে পাঠাচ্ছি সেইগুলো ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো, ইনশাল্লাহ তোমরা সফল কাম হতে পারবে। তোমরা ভালো থাকো।
এই আশাবাদ ব্যক্ত করে আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।